আমরা আপনাকে দেখাবো খুব সহজে কিভাবে একদম সিম্পল ওয়েতে শর্টকাট টেকনিকের মাধ্যমে আপনি এই কম্পিটিটিভ সেন্টেন্সগুলো সলভ করতে পারেন। আমি আপনার হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ল্যাব উইথ আলমগীর। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি এসএসসি অ্যান্ড এইচএসসির কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে কথা বলবো। আজকে আমি কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। আপনি স্বাভাবিকভাবে দেখতে গেলে দেখবেন এসএসসি কিংবা এইচএসসি আপনি যেই লেভেলের স্টুডেন্ট হন না কেন, আপনার জন্য অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্সটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যেই টপিকটায় আপনি কিছু না কিছু নাস্তানাবাদ হচ্ছেন বা অনেকটা প্রবলেম ফেস করতেছেন। আমি এই কমপ্লিটিং সেন্টেন্স সমাধানের জন্য ধারাবাহিকভাবে কিছু ভিডিও আপলোড করব, প্লাস কিছু শর্টকাট টেকনিক দেখিয়ে যাব, যার মাধ্যমে আপনি খুব সহজে এই কমপ্লিটিং সেন্টেন্সগুলো সলভ করতে পারবেন। আমাদের এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লাস আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখুন, কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে এমন একটা টপিক যেই টপিকের ক্ষেত্রে আপনার জন্য অর্ধেকটা সেন্টেন্স দেওয়া থাকবে, বাকি অর্ধেকটা আপনার মতো করে ফিল আপ করতে হবে। মাথায় রাখতে হবে এইখানে মূলত টেন্সের যে ব্যবহারটা আছে এটা শুধু মিললেই চলবে। এখানে এক একজনের উত্তরগুলো এক এক রকম হবে। যেমন আমি আপনাকে বাংলায় যদি একটা বাক্য বলি, আমি আপনাকে বললাম আমি আগামীকাল, পরের কিছু বললাম না, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আমি আগামীকাল, এরপরে আপনি যা মন চায় তা লিখতে পারবেন। এই সেন্টেন্সটাকে যখন ইংলিশে দেওয়া হবে তখনই আপনি অবাক হয়ে যাবেন, এই প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন না। আসলে বিষয়টা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে যে অর্ধেকটা দেওয়া থাকে এই অর্ধেকটার উপর বেস করে বাংলা মিনিং করে আপনাকে উত্তর করতে হয়। আমি আপনাকে ঠিক সেভাবেই দেখাবো, তারপরও আপনাদের জন্য কিছু শর্টকাট ছেড়ে যাব, যেখানে খুব সহজে আপনি এই কমপ্লিটিং সেন্টেন্সগুলো সলভ করতে পারবেন। চলুন কমপ্লিটিং সেন্টেন্সের প্রথম যে বেসিক রুলসটা আছে সেটা আমরা একটু দেখে নিই। চলুন কমপ্লিটিং সেন্টেন্সের আমরা প্রথম রুলসটা একটু দেখে নিই। কমপ্লিটিং সেন্টেন্সের প্রথম রুলসটা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো। আমরা আজকে কথা বলবো অ্যাজ ইফ অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দোর বাংলা কি সেটা আমরা একটু জেনে নিই। অ্যাজ ইফ অ্যাজ দোর বাংলা হচ্ছে এমন ডট ডট যেন, এমন ডট ডট যেন। বিষয়টা কিরকম আমি আপনাকে বলি। আমরা মাঝে মধ্যে বলি না, সে আমার সাথে এমন ভাবে কথা বলতেছে যেন, আবার এরকমও বলি সে আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন। আমরা মাঝে মধ্যে এটাও বলি সে এখানে এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন। এরকম অসম্পূর্ণ বাক্যকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে পাবো, যেগুলো আমাদেরকে ইংলিশ একটা সেন্টেন্স দিয়ে এগুলোকে ফিল আপ করতে হবে। চলুন আমরা একটু দেখে নেই যে এই কমপ্লিটিং সেন্টেন্সের এই অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে প্রশ্নটা যদি আমাদের পরীক্ষার হলে আসে তাহলে সেটা আমরা কিভাবে সলভ করব। দেখেন, অ্যাজ ইফ অ্যাজ দো এর বাংলা হচ্ছে এমন ডট ডট যেন। এখন প্রশ্ন হলো অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি ভার্বের এক নাম্বার রূপ থাকে, ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবারও বলছি, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি ভার্বের এক নাম্বার রূপ থাকে, আপনি নরমালি যেভাবে উত্তরটা করবেন সেটা হচ্ছে আপনাকে উত্তরে লিখতে হবে সাবজেক্ট প্লাস ভার্বের দুই নাম্বার ফর্ম প্লাস লিখতে হবে অবজেক্ট। কেউ কেউ চাইলে এটাকে সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস কমপ্লিমেন্ট দিয়ে উত্তর করতে পারেন। আমি আপনাকে বলছি নরমালি দেখেন, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি ভার্বের এক নাম্বার রূপ থাকে, এক নাম্বার রূপ থাকে, তাহলে উত্তরটা আপনি যেভাবে করবেন সাবজেক্ট প্লাস ভার্বের দুই নাম্বার রূপ প্লাস অবজেক্ট। ঠিক আছে, আমি আপনাকে মনে হয় বিষয়টা বোঝাতে পারলাম। আবার দেখেন, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি ভার্বের দুই নাম্বার রূপ থাকে, তাহলে উত্তরটা যেরকম হবে, উত্তরটা হবে সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3, তারপর লিখতে হবে অবজেক্ট। বি3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে ভার্বের তিন নাম্বার ফর্ম, তারপর লিখতে হবে আপনাকে অবজেক্ট। আই রিপিট, আবারও বলছি, অ্যাজ ইফ অ্যাজ দো বাংলা হচ্ছে এমন ডট ডট যেন। অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি ভার্বের এক নাম্বার রূপ থাকে, উত্তরের শুরুতে আপনাকে লিখতে হবে সাবজেক্ট প্লাস ভার্বের দুই নাম্বার ফর্ম, তারপর লিখতে হবে অবজেক্ট। আবারও বলছি, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি ভার্বের দুই নাম্বার ফর্ম থাকে, উত্তর আপনাকে লিখতে হবে সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3, তারপর লিখতে হবে অবজেক্ট। যেমন আমরা একটা উদাহরণ দেখে নিই। যেমন এখানে লেখা আছে দেখেন, শি বিহেভড অ্যাজ ইফ। এই অ্যাজ ইফ এর বাংলা বলেছিলাম এমন ডট ডট যেন। দেখেন, অ্যাজ ইফ এর আগে বিহেভড ভার্বের দুই নাম্বার ফর্ম, তাহলে স্ট্রাকচারের উত্তর হবে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের তিন নাম্বার ফর্ম, তারপর লিখতে হবে অবজেক্ট। এখন এখানে তো সহজেই করা যেতে পারতো, তাহলে এখানে প্রবলেমটা কোথায়? দেখেন, আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টস এর ক্ষেত্রে যে প্রবলেমটা, তারা পরীক্ষার হলে প্রশ্ন সমাধানের ক্ষেত্রে গিয়ে ইংলিশের ক্ষেত্রে যে প্রবলেমটা ফেস করে, যে অনেক ক্ষেত্রে তারা বাংলা বোঝে না। আমরা আপনাকে দেখাবো খুব সহজে কিভাবে
বাংলা অর্থ বোঝা ছাড়াও আপনি কমপ্লিটিং সেন্টেন্সের অনেকগুলা প্রশ্ন আপনি সমাধান করতে পারবেন। আবারও বলছি, আমরা আপনাকে দেখাবো খুব সহজে অনেক ক্ষেত্রে বাংলা অর্থ বোঝা ছাড়াও কিভাবে আপনি কমপ্লিটিং সেন্টেন্সগুলো সমাধান করতে পারবেন। যেমন দেখেন, এখানে বললাম শি বিহেভড অ্যাজ ইফ, সে এমন ভাবে মানে এমন একটা আচরণ করলো বা এমন একটা ভাব ধরতেছে যেন। এখন কথা হলো, এটা তো অসম্পূর্ণ বাক্য, এটাকে সম্পূর্ণ করতে হবে। তাহলে সম্পূর্ণ করতে গেলে উত্তর লিখতে হবে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, তারপর লিখতে হবে আপনাকে অবজেক্ট। এখন আমরা তো বাংলাই বুঝি না, এখানে যে শব্দটা আছে এটার বেঙ্গলি মিনিংটা কি হবে, অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এটাই আমরা বুঝি না। তাহলে ইংলিশ সেন্টেন্সটা আমরা কিভাবে তৈরি করব? তাদের জন্য বলছি ভাই, আপনার এত চাপ নেওয়ার কোনো প্রয়োজন নাই। নর্মালি দেখেন, পরীক্ষার হলে যদি অ্যাজ ইফ বা অ্যাজ দো পান, এর আগে যদি ভার্বের 1 নাম্বার ফর্ম পান, তাহলে আপনি যেটা করবেন, উত্তরের শুরুতে লিখবেন সাবজেক্ট। সাবজেক্টে কি হবে? ছেলের ক্ষেত্রে হি হবে, মেয়ের ক্ষেত্রে সি হবে, একাধিক ব্যক্তি বস্তু বোঝালে দে হবে, যা হবার হবে আর কি। তারপরে আমরা লিখবো মুখস্থ, নিউ এভরিথিং। আবারও বলছি, অ্যাজ ইফ অ্যাজ দো, এর আগে যদি ভার্বের 1 নাম্বার রূপ থাকে, উত্তরের শুরুতে লিখবেন সাবজেক্ট, পরে কিচ্ছু বোঝা দরকার নাই, মুখস্থ লিখে দিবেন আপনি নিউ এভরিথিং। আবার অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি ভার্বের 2 নাম্বার ফর্ম থাকে, আপনি যে নর্মাল যে প্যাটার্নটা সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3 প্লাস অবজেক্ট, এটা করতে গেলে আপনাকে তো মিনিংটা ক্লিয়ার করতে হবে। আরে ভাই, আপনি তো অনেক ক্ষেত্রে মিনিংটাই ক্লিয়ার করতে পারবেন না। এই প্রশ্নগুলো আপনি কিভাবে সলভ করবেন, আমি আপনাকে সহজ রাস্তা দেখাচ্ছি। যদি অ্যাজ ইফ অ্যাজ দোর আগে ভার্বের 2 নাম্বার ফর্ম থাকে, আপনি যেটা করবেন, সাবজেক্ট লিখবেন প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী, তারপর হ্যাড নোন এভরিথিং মুখস্থ লিখে দিবেন। বাংলা অর্থ যাই থাক, সেন্টেন্সটা যাই থাক, অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে প্রশ্ন আসলে, অ্যাজ দো দিয়ে প্রশ্ন আসলে আপনি এই প্যাটার্নটা অ্যাপ্লাই করলে যে কোনো প্রশ্নের উত্তর মিলে যাবে। যেমন ধরেন, আমরা 1 মিনিটের জন্য ধরে নিচ্ছি যে শি বিহেভড অ্যাজ ইফ, এর বাংলাটা আমরা জানি না, কিন্তু নর্মালি আমরা এটা জানি বিহেভড হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম, কারণ শেষে কি আছে, ইডি আছে। ইডি থাকলে এটা ভার্বের 2 নাম্বার ফর্মও হয়, ভার্বের 3 নাম্বার ফর্মও হয়। যেহেতু ভার্বের 2 নাম্বার ফর্ম, আমাদের টেকনিকটা কি ছিল, যে আমরা শুরুতে কি লিখবো, সাবজেক্ট, মুখস্থ পরে কি লিখবো, হ্যাড নোন এভরিথিং। তাহলে ঠিক আছে, চলুন লিখে নেই। আমরা এখানে দেখি, এখানে সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে শি, সো আমরা এখানে কি লিখবো, শি। এখানে লিখলাম শি, পরে মুখস্থ লিখে দিব হ্যাড, তারপর লিখবো নোন, নোন এভরিথিং, এভরিথিং। আমরা মুখস্থ লিখে দিব শি হ্যাড নোন এভরিথিং। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। আবারও বলছি, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি ভার্বের 2 নাম্বার ফর্ম থাকে, আপনি যদি কিছু নাও বুঝেন, মুখস্থ লিখবেন শুরুতে সাবজেক্ট, তারপর একদম মুখস্থ লিখে দিবেন হ্যাড নোন এভরিথিং, যে কোনো প্রশ্ন মিলে যাবে। এরপরে দেখেন, আবার বলছিলাম অ্যাজ ইফ অ্যাজ দোর আগে বিয়ন্ড থাকলে শুরুতে কি লিখবেন, সাবজেক্ট, তারপরে মুখস্থ লিখে দিবেন নিউ এভরিথিং। যেমন দেখেন, এখানে একটা প্রশ্ন আসে, হি স্পিক্স অ্যাজ দো, হি স্পিক্স অ্যাজ দো মানে সে এমন ভাবে কথা বলে যেন। পরেরটা ধরেন আপনি পারতেছেন না, দরকার নাই, আপনি টিক্সটা অ্যাপ্লাই করেন। কিরকম দেখেন, এর আগে স্পিক্স, এখানে তো নরমালি স্পিকের বিটো হচ্ছে স্পোক। আমরা একটু আগে বলছিলাম ইডি থাকলে বিটু বিট্রি হয়, কিছু ওয়ার্ড আছে ব্যতিক্রম যেগুলো ইডি ছাড়াও বিটু বিট্রি হয়, তবে এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিন্স ভার্বের 1 নাম্বার ফর্ম। তাহলে আমরা টেকনিকটা অ্যাপ্লাই করি। আমরা শুরুতে কি লিখবো, সাবজেক্ট, সাবজেক্ট কেটা হি, আমরা এখানে লিখবো হি, পরে মুখস্থ লিখবো নিউ এভরিথিং, নিউ এভরিথিং, এভরিথিং আমরা লিখে দিব মুখস্থ নিউ এভরিথিং। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। আবারও বলছি, আমি প্রথম যে প্যাটার্নটা বলেছিলাম এটা হচ্ছে ফর্মালি নরমাল প্যাটার্নটা। আপনি যদি বাংলা না বুঝেন, অ্যাজ ইফ অ্যাজ দো রুলস এর ক্ষেত্রে আপনি আমার এই স্ট্রাকচারটা অ্যাপ্লাই করতে পারেন। আমি আবারও বলে দিচ্ছি, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি ভার্বের 1 নাম্বার রূপ থেকে, আপনি মুখস্থ শুরুতে লিখবেন সাবজেক্ট প্লাস নিউ এভরিথিং। আবার অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি ভার্বের 2 নাম্বার ফর্ম থাকে, আপনি শুরুতে সাবজেক্ট লিখবেন, এরপরে মুখস্থ লিখে দিবেন হ্যাড নোন এভরিথিং। অ্যাজ ইফ অ্যাজ দিয়ে এসএসসি বা এইচএসসির যে কোনো লেভেলের জন্য কমপ্লিটিং সেন্টেন্সের প্রশ্নটা যেমনই হোক না কেন, আপনি আমার এই টেকনিকটা অ্যাপ্লাই করার পরে এই কমপ্লিটিং সেন্টেন্সটা আপনার জন্য শতভাগ কারেক্ট হয়ে যাবে। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। আমাদের এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আপনার মূল্যবান মতামতটা কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। প্লাস আপনার কোন টপিকের সমস্যা, এসএসসি এবং এইচএসসি কোন টপিকের সমস্যা, এসএসসি ম্যাথ এবং ইংলিশ, এইচএসসি ইংলিশ, যে কোনো বিষয়ে বা যে কোনো টপিকে প্রবলেম হলে আমাদেরকে জানান। আমরা আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব, প্লাস আপনাদের সমস্যা সমাধানের জন্যই কাজ করার চেষ্টা করব। ধন্যবাদ, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।